হুম যদি বলি আমাদের এই যে সুবিশাল ভারতীয় রেলওয়ে নেটওয়ার্ক, এটা শুরুতে সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার জন্য তৈরি হয়নি, বরং এটি নকশা করা হয়েছিল ব্রিটিশ পুঁজিপতিদের জন্য একটি বিশাল, বলতে গেলে ঝুঁকিহীন মুনাফা শোষণের যন্ত্র হিসেবে। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও ইতিহাসের পাতা ঘাটলে কিন্তু ঠিক এমন চিত্রই উঠে আসে। ঠিক। তো আজকের এই তথ্য সমৃদ্ধ বিশ্লেষণে বা ডিপ ডাইভে আমরা ঠিক এই পেছনের গল্পটি জানব। আমরা মূলত আলোচনা করব অম্বা প্রসাদের ১৯৬০ সালের ঐতিহাসিক গবেষণা ইন্ডিয়ান রেলওয়েজ, আ স্টাডি ইন পাবলিক ইউটিলিটি অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে। আর এর পাশাপাশি আমরা কিছু অত্যন্ত বিরল একেবারে শুরুর দিকের আদি রেলওয়ে চুক্তির নথিপত্র খতিয়ে দেখব। একদম। আমাদের আজকের এই গভীর আলোচনার মূল লক্ষ্য হলো এটা বোঝা যে কিভাবে একটি সাধারণ যাতায়াত ব্যবস্থা সূক্ষ্ম ঔপনিবেশিক মুনাফা, পুঁজিপতিদের গ্যারান্টিযুক্ত বিনিয়োগ এবং পরবর্তীতে শ্রমিক ও ক্রেতা অধিকারের এক জটিল বিবর্তনের মধ্য দিয়ে আজকের এই জনসেবামূলক প্রতিষ্ঠান বা পাবলিক ইউটিলিটিতে রূপান্তরিত হয়েছে। হ্যাঁ, এবং এই আলোচনাটা আজকের দিনে দাঁড়িয়ে ভীষণ প্রাসঙ্গিক। কারণ এই নথিপত্রগুলো শুধু অতীত হাতড়ে বেড়ানোর জন্য নয়। ঠিক। একটি পরিবহন ব্যবস্থা ঠিক কিভাবে একটি লাভজনক একচেটিয়া ব্যবসা থেকে ধীরে ধীরে একটি জনসেবামূলক প্রতিষ্ঠানে পরিণত হয় এবং এর নেপথ্যে কী ধরনের তীব্র অর্থনৈতিক বাধ্যবাধকতা কাজ করে তা বোঝার জন্য এই বিশ্লেষণটি জরুরি। আচ্ছা, যখন আমরা এই পাবলিক ইউটিলিটি বা জনসেবামূলক প্রতিষ্ঠানের কথা বলি, তখন এর কি কোনো নির্দিষ্ট সংজ্ঞা আছে? উম, অর্থনীতিতে এর একটি নির্দিষ্ট সংজ্ঞা তো আছেই। এটি মূলত এমন একটি পরিষেবা যা সমাজের জন্য অপরিহার্য, কিন্তু একই সাথে এটি অসম্পূর্ণ প্রতিযোগিতা বা মনোপলির চরিত্র ধারণ করে। এই আপাতবিরোধী দুটি শক্তির টানাপোড়েনেই তৈরি হয় একটি বিশাল প্রাতিষ্ঠানিক ইতিহাস। আর এখানে ইতিহাসটা আমাদের সবচেয়ে বেশি চমকে দেয়। আমরা তো স্বাভাবিকভাবেই ধরে নিই যে ভারতবর্ষের রেলপথ তৈরি হয়েছিল দেশের মানুষকে সংযুক্ত করার জন্য। যেটা আসলে একদমই ভুল ধারণা। সেটাই। ১৮৩২ সালের রিফর্ম অ্যাক্টের পর ব্রিটিশরা ভারতের রেলপথ নিয়ে যে পরিকল্পনা শুরু করে, তার আসল উদ্দেশ্য ছিল সম্পূর্ণ ভিন্ন। তাদের প্রধান লক্ষ্য ছিল নিজেদের কারখানার জন্য সস্তায় তুলা এবং অন্যান্য কাঁচামাল সংগ্রহ করা। হ্যাঁ, ব্রিটেনের শিল্প বিপ্লবের ইঞ্জিন সচল রাখার জন্য ভারতের দূরবর্তী বাজারগুলোকে তাদের তৈরি পণ্যের জন্য উন্মুক্ত করাটা সেই সময় অত্যন্ত জরুরি ছিল। এখানকার সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিকটি হল এই পুরো প্রক্রিয়ার পেছনের বাণিজ্যিক ও রাজনৈতিক সমীকরণ। লর্ড ডালহাউসি ১৮৫০ এবং ১৮৫৩ সালের তার বিখ্যাত প্রশাসনিক মিনিটে রেলপথের সামাজিক, অর্থনৈতিক এবং সামরিক সুবিধার কথা বেশ জোরালোভাবেই তুলে ধরেছিলেন। হ্যাঁ, কাগজে কলমে সেগুলো খুব সুন্দর শোনালেও একটু গভীরভাবে বিশ্লেষণ করলেই বোঝা যায় এর মূলে ছিল কিন্তু সেই ব্রিটিশ উৎপাদনকারীদের স্বার্থ রক্ষা করা। আচ্ছা, কার্ল মার্কসও তো এই বিষয়ে কিছু একটা বলেছিলেন, তাই না? একদম তুলেছেন। কার্ল মার্কস ১৮৫৩ সালে এই বিষয়ে একটি অত্যন্ত তীক্ষ্ণ মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন যে ব্রিটিশ পুঁজিপতিরা ভারতের বুকে এমন এক রেল ব্যবস্থা গড়ে তুলতে চাইছে যা একান্তই তাদের নিজস্ব উৎপাদন ব্যবস্থাকে কম খরচে কাঁচামাল সরবরাহ করবে। সোজা কথায় এটি কোনো উপহার ছিল না, এটি ছিল একটি নিষ্কাশন যন্ত্র। বিষয়টা বোঝার জন্য যদি আমরা একটা উপমা ব্যবহার করি, তবে দাঁড়ায় অনেকটা এরকম। ধরুন, একজন সাধারণ কৃষকের জমির ওপর দিয়ে কোনো এক শক্তিশালী বিদেশি কোম্পানি জোর করে একটি বিশাল রাস্তা বানালো। হ্যাঁ, আর সেই রাস্তা দিয়ে কোম্পানি নিজেদের মালপত্র টানছে, রমরমা ব্যবসা করছে। ঠিক তাই। কিন্তু তারা সেই কৃষককে বোঝালো যে, দেখো, তোমার জমির ওপর দিয়ে রাস্তা করে দিয়েছি, এখন তুমি সভ্য হচ্ছ, এতে তোমারই লাভ। দারুণ উপমা দিয়েছেন। বিষয়টা ঠিক এরকমই ঘটেছিল তখন। কিন্তু এখানে আমার একটা বড় খটকা লাগছে। এত বিশাল, ব্যয়বহুল এবং সম্পূর্ণ নতুন একটা মহাদেশীয় প্রজেক্টে ব্রিটিশ পুঁজিপতিরা ঝুঁকি নিতে রাজি হলো কিভাবে? এটা একটা খুব যৌক্তিক প্রশ্ন। রেলপথ নির্মাণ তো আর রাতারাতি হওয়া কোনো সস্তা কাজ ছিল না। এর পেছনে বিশাল অঙ্কের মূলধন দরকার। তারা তো ভয় পেতে পারত যে টাকাটা ডুবে যাবে। এখানেই ব্রিটিশ পুঁজির একটা অদ্ভুত চরিত্র প্রকাশ পায়। সেই সময় ব্রিটিশ পুঁজি আসলে ভারতে বিনিয়োগের ক্ষেত্রে খুবই, যাকে বলে, লাজুক বা কুণ্ঠিত ছিল। লাজুক? তারা বিনিয়োগ করতে চাইছিল না? হ্যাঁ,
তারা এত বিশাল মূলধন একটি অজানা ভূখণ্ডে ঢালতে চরম ভয় পাচ্ছিল। আর এই ভয় কাটানোর জন্যই তৎকালীন ব্রিটিশ সরকার এক অভিনব আর্থিক চুক্তির পথে হাঁটে। আচ্ছা। প্রশাসনিক পরিভাষায় যাকে বলা হয় ওল্ড গ্যারান্টিড সিস্টেম বা পুরনো গ্যারান্টিযুক্ত ব্যবস্থা। 1849 সালের আগস্ট মাসে ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে কোম্পানি এবং গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেলওয়ের সাথে চুক্তিতে সরকার 5% মুনাফার গ্যারান্টি দেয়। একটু দাঁড়ান, বিষয়টা আমি পরিষ্কার করে বুঝতে চাই। এই 5% মুনাফার গ্যারেন্টি বলতে ঠিক কি বোঝানো হচ্ছে? এর মানে কি এই যে কোম্পানি যদি ব্যবসায় চরম ব্যর্থও হয় তবুও তারা লাভ করবে? একদম তাই। চুক্তির আসল অর্থই ছিল সেটা। রেলপথ নির্মাণের পর কোম্পানি লাভ করুক বা লোকসান করুক, বিনিয়োগকারীরা তাদের মূলধনের উপর 5% নির্দিষ্ট লাভ পাবেই। অবিশ্বাস্য। আর সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো এই গ্যারেন্টির অর্থের যোগান দেওয়া হবে কোথা থেকে সেটা জানেন কি? হ্যাঁ, ভারতের সাধারণ মানুষের করের টাকা থেকে। ঠিক। মানে মূলধনের ঝুঁকি নিচ্ছে কোম্পানি, কিন্তু লোকসান হলে তার দায়ভার চাপানো হচ্ছে সাধারণ ভারতীয়দের ঘাড়ে। এটা তো এক অর্থে পুরোপুরি ঝুঁকিহীন পুঁজিবাদ। হ্যাঁ, যেখানে বিনিয়োগকারী হিসেবে আপনার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনাই নেই। সাধারণ অর্থনীতির নিয়মে তো ঝুঁকি না থাকলে দায়িত্ববোধও থাকে না। এর ফলে তো কোম্পানিগুলোর খরচের কোনো হিসাব বা দায়বদ্ধতা থাকারই কথা নয়। এবং বাস্তবে ঠিক সেটাই ঘটেছিল। যখন আপনার লাভের গ্যারান্টি থাকে এবং লোকসানের কোনো দায়ভার আপনার উপর থাকে না, তখন মিতব্যয়িতা বা খরচ বাঁচানোর কোনো ইচ্ছাই আর কাজ করে না। মানে তারা ইচ্ছেমতো টাকা উড়াতে শুরু করল। হ্যাঁ, এই গ্যারান্টির কারণে রেল কোম্পানিগুলোর খরচের কোনো লাগাম ছিল না। তারা দেদার সে টাকা উড়িয়েছে। পরবর্তীতে 1869 সালে লর্ড লরেন্স এই ব্যবস্থাকে চরমভাবে সমালোচনা করেছিলেন। উনি কি এটাকে অপচয় বলেছিলেন? হ্যাঁ, তিনি একে খারাপ ও অপচয়মূলক বা ব্যাড অ্যান্ড এক্সট্রাভ্যাগেন্ট বলে আখ্যা দিয়েছিলেন। তিনি স্পষ্ট করে বলেছিলেন, প্রাইভেট এন্টারপ্রাইজকে এভাবে গ্যারান্টি দেওয়া সরকারের চরম আর্থিক বোকামি ছাড়া আর কিছুই নয়। কিন্তু এখানে একটা অদ্ভুত বৈপরীত্য দেখা যাচ্ছে। আর্থিক দিক থেকে এত বড় অপচয়মূলক বা অদ্ভুত চুক্তি থাকলেও প্রযুক্তিগত দিক থেকে কিন্তু ব্রিটিশরা অত্যন্ত নিখুঁত এবং কঠোর চুক্তির কাগজ তৈরি করেছিল। হ্যাঁ, টেকনিক্যাল স্পেসিফিকেশনগুলো বেশ কড়া ছিল। আমাদের কাছে থাকা আসাম বেঙ্গল রেলওয়ের চুক্তির মতো কিছু আদি নথিতে চোখ রাখলে দেখা যায় প্রতিটি বিষয় কতটা সুনির্দিষ্ট ছিল। সেখানে স্পষ্টভাবে লেখা ছিল রেল লাইনে ঠিক 41.25 পাউন্ড ওজনের রেল ব্যবহার করা হবে। শুধু তাই নয়, স্লিপারগুলো কি কাঠের হবে সেটাও বলা ছিল। হ্যাঁ, স্লিপারগুলো হবে শাল এবং আসনা কাঠের। এমনকি বক্ররেখার ব্যাসার্ধ বা কার্ভের রেডিয়াস হবে ঠিক 1432 ফুট এবং গ্রেডিয়েন্ট হবে 1/100। আর মজার ব্যাপার হলো, এর পাশাপাশি সরকার এই কোম্পানিগুলোকে বিনামূল্যে জমিও দিয়েছিল। এখন আমার প্রশ্ন হল, একদিকে টাকার কোনো হিসেব নেই, অন্যদিকে ইঞ্জিনিয়ারিং প্যারামিটারগুলো মিলিমিটার মেপে ঠিক করা হচ্ছে কেন? এই 1/100 গ্রেডিয়েন্টের মতো বিষয়গুলো এত জরুরি কেন ছিল? এই নিখুঁত হওয়ার পেছনের কারণটা কিন্তু যাত্রীদের সেবার মান উন্নয়ন ছিল না। তাহলে কি ছিল? এর আসল কারণ ছিল পরিকাঠামোর স্থায়িত্ব এবং সামরিক প্রয়োজন। এই যে 1/100 গ্রেডিয়েন্টের কথা বললেন, এর মানে হল প্রতি 100 ফুট অনুভূমিক দূরত্বের জন্য উচ্চতা বাড়বে মাত্র 1 ফুট। আচ্ছা, এটা কি মালবাহী ট্রেনের সুবিধার জন্য? একদম ঠিক। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কারণ সেই সময়ের ভারী মালবাহী ট্রেনগুলো, যেগুলো মূলত কাঁচামাল বা সামরিক সরঞ্জাম বহন করত, সেগুলো যেন কোনোভাবেই মাঝপথে আটকে না যায় বা ইঞ্জিন ফেল না করে তা নিশ্চিত করা দরকার ছিল। বা ন্যাচারাল মনোপলি ব্যবসা। ন্যাচারাল মনোপলি বা প্রাকৃতিক একচেটিয়া ব্যবসা বলতে ঠিক কি বোঝানো হচ্ছে এখানে? একটু বুঝিয়ে বলবেন? স্যার উইলিয়াম অ্যাকওয়ার্থ, যিনি রেলওয়ে ব্যবসার একজন প্রখ্যাত বিশেষজ্ঞ ছিলেন, তার তত্ত্ব দিয়ে বিষয়টি বোঝা সহজ। তার মতে, রেলওয়ে ব্যবসায় প্রতিযোগিতা সবসময় অপচয়মূলক। অপচয়মূলক কেন? প্রতিযোগিতা থাকলে তো সেবার মান বাড়ে। সাধারণ ব্যবসার ক্ষেত্রে বাড়ে, কিন্তু রেল লাইন বসাতে বিশাল অঙ্কের স্থায়ী মূলধন বা ফিক্সড ক্যাপিটালের প্রয়োজন হয়। ধরুন, একটি নির্দিষ্ট রুটে একাধিক কোম্পানি সমান্তরালভাবে 2টি বা 3টি রেললাইন বসালো। এটি পুঁজির চরম অপচয়, কারণ একই কাজ একটি লাইন দিয়েই করা সম্ভব। ও, বুঝতে পেরেছি। মানে একই রুটে একাধিক লাইন বসানো তো অর্থহীন। ঠিক, তাই একটি নির্দিষ্ট রুটে কেবল একটি কোম্পানিকেই কাজ করতে দেয়া হতো।
যেহেতু এটি একটি একচেটিয়া ব্যবসা ছিল এবং কোনো প্রতিযোগী ছিল না, তাই চুক্তিতে প্রযুক্তিগত মানদণ্ডগুলো অত্যন্ত কঠোরভাবে বেঁধে নেওয়া হয়েছিল। যাতে অন্তত কাঠামোটি টেকসই হয় এবং কোম্পানিগুলো সস্তা উপাদান ব্যবহার করে ফাঁকি দিতে না পারে। একদম। আচ্ছা, মানে কোনো প্রতিযোগিতা থাকবে না, কিন্তু কাঠামো হতে হবে মজবুত। কিন্তু এখানেই একটা নতুন সমস্যার জন্ম হয়। কি রকম? আমরা দেখলাম গ্যারান্টি সিস্টেম থেকে বেরিয়ে যখন রেলওয়েকে ধীরে ধীরে একটি পাবলিক ইউটিলিটি বা জনসেবামূলক প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করা শুরু হলো, তখন ভোক্তাদের অধিকার বনাম মুনাফার এক নতুন দ্বন্দ্ব দেখা দিল। হ্যাঁ, এটা একটা বড় মোড়। আমাদের উৎসের একটি ডেটা বা পরিসংখ্যান দেখে আমি আক্ষরিক অর্থে চমকে গেছি। ১৯২৪ থেকে ১৯৩০ সালের মধ্যে কোম্পানি পরিচালিত রেলপথে প্রথম শ্রেণীর যাত্রী সংখ্যা প্রায় ৩৮% কমে যায়। হ্যাঁ, সংখ্যাটা বেশ বড়। কিন্তু অবিশ্বাস্যভাবে কোম্পানিগুলো এই সময়ের মধ্যে প্রথম শ্রেণীর আসনের ধারণ ক্ষমতা ১৯% বাড়িয়ে দেয়। হ্যাঁ, শুনতে খুব অযৌক্তিক লাগে, তাই না? দাঁড়ান, আমি এখানে একটু আটকে গেছি। সাধারণ অর্থনীতির নিয়ম অনুযায়ী যখন কোনো জিনিসের চাহিদা কমে যায় তখন তার সাপ্লাই বা যোগান কমানোর কথা, তাই না? তাহলে প্রথম শ্রেণীর যাত্রী কম থাকা সত্ত্বেও ফাঁকা বগি কেন বাড়ানো হচ্ছিল? এটি একটি গভীর প্রশাসনিক ব্যর্থতা এবং একচেটিয়া ব্যবসার সবচেয়ে বড় ত্রুটি। যখন কোনো ব্যবসায় প্রতিযোগিতার কোনো চাপ থাকে না, তখন সেই ব্যবসায়ের পরিচালকরা বাজারের অর্থনীতির নিয়ম মেনে চলে না। মানে তারা নিজেদের খেয়াল খুশি মতো কাজ করে। হ্যাঁ, স্টেট ম্যানেজড বা রাষ্ট্র পরিচালিত রেলওয়েগুলোর তুলনায় কোম্পানি পরিচালিত রেলওয়েগুলোতে এই প্রবণতা বেশি ছিল। তাদের কাছে প্রথম বা দ্বিতীয় শ্রেণীর বগিগুলো ছিল আভিজাত্য এবং মর্যাদার প্রতীক। ও, মানে স্টেটাস সিম্বল। ঠিক, তারা অর্থনৈতিক বাস্তবতাকে সম্পূর্ণ উপেক্ষা করে শুধু নিজেদের আভিজাত্য বজায় রাখার জন্য ফাঁকা প্রথম শ্রেণীর আসন বাড়িয়ে চলছিল। আর অন্যদিকে সাধারণ তৃতীয় শ্রেণীর যাত্রীদের কথা ভাবুন। রেলের আয়ের মূল অংশই তো আসত এই তৃতীয় শ্রেণীর যাত্রীদের কাছ থেকে। হ্যাঁ, তারাই ছিল আসল ক্যাশ কাউ। অথচ তাদের সুযোগ সুবিধার দিকে চরম অবহেলা করা হচ্ছিল। আমরা সবাই জানি সেই সময়ের তৃতীয় শ্রেণীর বগিগুলোর অবস্থা কেমন ছিল। তিল ধারণের জায়গা নেই, গাদাগাদি করে মানুষ যাচ্ছে, ন্যূনতম পরিচ্ছন্নতার অভাব। একদম অমানবিক অবস্থা। একদিকে ফাঁকা প্রথম শ্রেণীর বগি হাওয়া খেয়ে ঘুরে বেড়াচ্ছে, আর অন্যদিকে যারা আসল আয় এনে দিচ্ছে তারা অমানুষিক কষ্টে যাতায়াত করছে। এটা তো এক ধরনের প্রাতিষ্ঠানিক অন্ধত্ব। ঠিক তাই। এটি আভিজাত্য এবং জবাবদেহিতার চরম অভাব, উভয়েরই ফল। যখন রাষ্ট্রীয় নজরদারি থাকে না, তখন রেলওয়ে কোম্পানিগুলো সাধারণ মানুষের সেবার চেয়ে নিজেদের খেয়াল খুশিকে বেশি গুরুত্ব দেয়। এর কি কোনো সমাধান হয়নি তখন? অবশেষে ১৯৩৭ সালে ওয়েস্টউড কমিটি যখন এই বিষয়টির উপর তদন্ত করে, তখন তারা সম্ভাব্য অর্থনীতির স্বার্থে এই উচ্চ শ্রেণীর আসন কমানোর কড়া সুপারিশ করে। মানে ১৯২৪ থেকে ১৯৩৭, প্রায় এক দশকেরও বেশি সময় ধরে এই অপজয় চলছিল, আর যতক্ষণ না একটা তদন্ত কমিটি এসে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ততক্ষণ কেউ ভ্রুক্ষেপ করেনি। হ্যাঁ, এবং এই ওয়েস্টউড কমিটির রিপোর্ট একটি পাবলিক ইউটিলিটি চরিত্র বোঝার জন্য একটি নিখুঁত কেস স্টাডি। বিষয়টা বেশ ইন্টারেস্টিং। রাজনৈতিক মতাদর্শের বাইরে গিয়ে একটি জনসেবামূলক প্রতিষ্ঠানকে কিভাবে ব্রেকিং ইভেন, মানে লাভও নয় আবার ক্ষতিও নয়, এমন নীতিতে চলতে হয় তা এখানে খুব স্পষ্ট। তার মানে একটি পাবলিক ইউটিলিটির উদ্দেশ্য সর্বোচ্চ মুনাফা করা বা আভিজাত্য বজায় রাখা নয়, বরং সর্বনিম্ন খরচে সর্বোচ্চ সেবা প্রদান করা। একদম। আর সেই সেবার কেন্দ্রবিন্দুতে থাকা উচিত সাধারণ মানুষ, অর্থাৎ সেই তৃতীয় শ্রেণীর যাত্রীরা, যারা রেলওয়ের অর্থনীতির মূল চালিকা শক্তি ছিল। একদম ঠিক। আর এই সেবার কথা যখন উঠলই, তখন শুধু ভোক্তাদের অধিকার নয়, সেবাদাতাদের কথাও তো বলতে হয়। সেবাদাতা বলতে আপনি রেল শ্রমিকদের কথা বোঝাচ্ছেন? হ্যাঁ, কারণ রেলওয়ের মতো একটি অবিরাম চলা সেবায় শ্রমিকদের ভূমিকা অনস্বীকার্য। কর্মীদের সন্তুষ্টি ছাড়া এত বড় একটি পাবলিক ইউটিলিটি তো কোনোভাবেই মসৃণভাবে চলতে পারে না। তা তো বটেই। আমরা তো এতক্ষণ শুধু যাত্রীদের দিকটা দেখলাম, কিন্তু যারা দিন রাত এক করে এই বিশাল ইঞ্জিনগুলোকে সচল রাখত, সেই শ্রমিকদের অধিকারের বিবর্তনটা কেমন ছিল? শ্রমিকদের অধিকারের এই অংশটি অত্যন্ত সংবেদনশীল,
রাষ্ট্রসংঘের মানবাধিকার ঘোষণা এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা বা ILO এর নীতির প্রেক্ষাপটে আমরা যদি রেল শ্রমিকদের অধিকার নিয়ে আলোচনা করি তবে দেখব শ্রমিকদের অধিকার একদিনে অর্জিত হয়নি। হ্যাঁ, এটা ছিল দীর্ঘ এক সংগ্রামের ফল। ঠিক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ৮ ঘণ্টা কর্মদিবস বা সপ্তাহে ৪৮ ঘণ্টা কাজের দাবি বিশ্বজুড়ে প্রবল আকার ধারণ করেছিল। হ্যাঁ, উৎসের তথ্যে বেশ কিছু আন্তর্জাতিক তুলনার কথাও বলা হয়েছে। যেমন সেই সময়ে ব্রিটেন এবং অস্ট্রেলিয়ায় সপ্তাহে ৪৪ ঘণ্টার কর্মদিবস চালু হয়ে গিয়েছিল। হ্যাঁ, কিন্তু অন্যান্য অনেক জায়গায় এবং ভারতবর্ষেও ৪৮ ঘণ্টাই মানদণ্ড হিসেবে ধরা হতো। আর রেলওয়ে শ্রমিকদের কাজের ধরন তো সাধারণ অফিসের মতো সকাল ৯টা থেকে বিকেল ৫টা নয়। তাদের ডিউটির সময়সীমা বা রুটিন অত্যন্ত জটিল এবং ক্লান্তিকর। ঠিক। এই কারণে শ্রমিকদের সাথে আচরণের ধরনটি একটি ইউটিলিটি সার্ভিসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অম্বাপ্রসাদ তার গবেষণায় খুব সুন্দর একটি ধারণার কথা বলেছেন, যাকে তিনি বলেছেন দ্য হিউম্যান টাচ বা মানবিক স্পর্শ। হিউম্যান টাচ, এটা দিয়ে তিনি ঠিক কি বোঝাতে চেয়েছেন? তিনি বোঝাতে চেয়েছেন যে একটি পাবলিক ইউটিলিটির সাফল্য কেবল তার প্রযুক্তি, চুক্তি বা বিনিয়োগের ওপর নির্ভর করে না, এটি নির্ভর করে তার কর্মীদের সন্তুষ্টির ওপর। তার মানে আপনি বলতে চাইছেন শুধু শ্রমিক ছাঁটাই করে বা বেতন কমিয়ে ব্যালেন্স শিটে অর্থনৈতিক কর্মদক্ষতা দেখালেই একটি প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদে সফল হতে পারে না? একেবারেই তাই। রেলওয়ে প্রশাসনের আমলাতান্ত্রিক শুষ্ক আচরণের বদলে যদি কর্মীদের সাথে সহানুভূতিশীল আচরণ করা হয় তবে সেটাই দীর্ঘমেয়াদে সবচেয়ে বেশি ফলপ্রসূ হয়। এটা তো খুব স্বাভাবিক একটা মানবীয় মনস্তত্ত্ব। হ্যাঁ, একজন কর্মী যখন দেখে যে প্রশাসন তার সুবিধা অসুবিধা, তার ছুটি, তার কাজের পরিবেশ নিয়ে ভাবছে, তখন সেই প্রতিষ্ঠানের প্রতি তার এক ধরনের দায়বদ্ধতা তৈরি হয়। আর এই হিউম্যান টাচই হল একটি দক্ষ পাবলিক ইউটিলিটি সার্ভিসের অপরিহার্য উপাদান। একদম। এর অভাবেই কিন্তু শ্রমিক অসন্তোষ দেখা দেয়, ধর্মঘট হয়, যা শেষ পর্যন্ত ক্রেতা বা যাত্রীদেরই ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। আজকের এই আলোচনাটি সত্যি চোখ খুলে দেবার মতো। মানে আমরা আজ প্রতিদিন যে পরিবহন ব্যবস্থা বা সরকারি পরিষেবাগুলো চোখের সামনে দেখি তার পেছনের ইতিহাস কতটা জটিল এবং স্তরবিশিষ্ট তা আমরা খুব সহজেই ভুলে যাই। ইতিহাসটা আসলে সাধারণ কোনো কাঠামোর ইতিহাস নয়। হ্যাঁ, এই পরিষেবাগুলো কেবল ইট, পাথর, লোহা আর কাঠের কাঠামো নয়। এর প্রতিটি স্লিপার, প্রতিটি লাইনের মাঝে লুকিয়ে আছে শতাব্দীর পর শতাব্দী ধরে চলা মুনাফার হিসাব, ঔপনিবেশিক অর্থনীতি এবং সাধারণ মানুষের অধিকার আদায়ের এক দীর্ঘ সংগ্রাম। ঠিক বলেছেন। লর্ড ডালহৌসির সাম্রাজ্যবাদী বাসনা থেকে শুরু করে পুঁজিপতিদের গ্যারেন্টিযুক্ত লাভের লোভ, একচেটিয়া ব্যবসার অপচয় আর শেষমেশ ওয়েজউড কমিটির রিপোর্ট এবং শ্রমিকদের অধিকারের দাবি, সবকিছু মিলিয়েই তিলে তিলে গড়ে উঠেছে আজকের এই ব্যবস্থা। তো এই সব কিছুর অর্থ আসলে কি দাঁড়াচ্ছে? অতীত থেকে আমরা ঠিক কী শিক্ষা নিচ্ছি যা আজকের দিনেও প্রাসঙ্গিক? এটি একটি অত্যন্ত গভীর চিন্তার জন্ম দেয়। আমরা দেখলাম ১৯বিংশ শতাব্দীতে রেলওয়ে ছিল একটি প্রাকৃতিক একচেটিয়া বা ন্যাচারাল মনোপলি ব্যবসা। হ্যাঁ, যেখানে প্রতিযোগিতা ছিল না বললেই চলে। ঠিক। আর এই একচেটিয়া ক্ষমতার অপব্যবহার রোধ করতে এবং জনগণের স্বার্থ রক্ষার জন্য শেষ পর্যন্ত রাষ্ট্রীয় হস্তক্ষেপ, আইনকানুন এবং একটি সুনির্দিষ্ট পাবলিক ইউটিলিটি ধারণার উদ্ভব হওয়াটা অপরিহার্য ছিল। তো আজকের দিনে দাঁড়িয়ে এর তাৎপর্য কি? আজ আমরা যখন ২১ শতকের ডিজিটাল যুগে দাঁড়িয়ে আছি তখন একটু অন্যভাবে ভাবার চেষ্টা করা যেতে পারে। আমাদের বর্তমান ইন্টারনেট পরিষেবা বা সোশ্যাল মিডিয়া বা বিশ্বের বড় বড় টেক জায়ান্টদের ক্লাউড প্ল্যাটফর্মগুলো কি আজকের দিনের রেলওয়ে নয়? ওয়াও, এভাবে তো কখনো ভাবিনি। এগুলো তো বর্তমান সভ্যতার যোগাযোগের অপরিহার্য মাধ্যম হয়ে উঠেছে, তাই না? আর খেয়াল করে দেখুন, গুটি কয়েক বিশাল কোম্পানির হাতেই কিন্তু এই বিশাল গ্লোবাল বাজারের একচেটিয়া নিয়ন্ত্রণ রয়েছে। হ্যাঁ, ঠিক সেই সময়কার ব্রিটিশ রেলওয়ে কোম্পানিগুলোর মতোই। ঠিক তাই। আর যদি সত্যি তাই হয় তবে সেখানে কি আমরা সাধারণ ব্যবহারকারীরা আমাদের সম্পূর্ণ অজান্তেই সেই ১৯৩০-এর দশকের অবহেলিত তৃতীয় শ্রেণীর যাত্রী হয়েই থাকছি না তো? প্রযুক্তি হয়তো বদলেছে, কিন্তু একচেটিয়া ব্যবসার সেই পুরনো মনস্তত্ত্ব কি সত্যি খুব একটা পাল্টেছে?